139 উপজেলা নির্বাচন, এবার সরিষাবাড়িতে ভোট স্থগিত, প্রভাব বিস্তার করতে না দেওয়ার হুঁশিয়ারি সিএসি। কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে জনকল্যাণের বিষয় মাথায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রূপরেখা অবলোকন। বৃহস্পতিবার শুরু হজ ফ্লাইট, এখনো ভিসা পাননি অনেকে, সমস্যা হবে না আশ্বাস মন্ত্রী। হজ ভিসায় মক্কা মদিনা ও জেদ্দার বাইরে যাওয়া যাবে না। দুর্নীতির কারণে 15 বছরেও কেনা যায়নি রেডিওথেরাপি মেশিন, ক্যান্সার রোগীদের ভোগান্তি চরমে, এবারও ডেঙ্গু প্রকোপের শঙ্কা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ডেঙ্গু 2023 সালে হলো, সেই সালে মাত্র ছিল 1066, যেটি এবছর 2323, মানে এবছর কিন্তু দ্বিগুণেরও বেশি। মাত্র 3 দিনের জ্বরে আমার মা মারা গেছিলেন। তখন আমরা ডেঙ্গি সম্বন্ধে তো বুঝতাম না, কারণ আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু আমি আর কারো মাকে যেন হারাতে না হয় সেই ব্যাপারে ডেফিনেটলি আমি পদক্ষেপ নিব। এবং টানা 3 ম্যাচ জিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি20 সিরিজ জয় বাংলাদেশের, সফরকারীদের হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। রাত পোহালে ষষ্ঠ উপজেলা নির্বাচন, প্রথম ধাপে 139 উপজেলায় হচ্ছে ভোট। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে সরঞ্জাম। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা কোথাও ব্যালট, আবার কোথাও ইভিএমে ভোট গ্রহণ চলবে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বুধবার সকাল 8টা থেকে শুরু হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। তাই মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় সহকারী রিটার্নিং কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। প্রথম ধাপে বুধবার ভোট হবে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর এ 3 উপজেলায়। সকাল থেকে এসব উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন কর্মকর্তারা। নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি, ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পর্যাপ্ত ব্যবস্থা সেটা আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এদিন বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচন ঘিরে প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়। কঠোর নিরাপত্তায় 2 উপজেলার 191 কেন্দ্রে পৌঁছে যায় ভোটের সামগ্রী। মালামাল আমরা বুঝতে পাইছি, এখন মালামাল নিয়ে যাচ্ছি। আগামীকালকে সকাল 8টায় ভোট শুরু হবে আর ব্যালট পেপার আগামীকাল সকাল 5টার সময় দিবে। বেলা 11টায় গাজীপুরের বঙ্গ তাজউদ্দিন অডিটোরিয়াম থেকে সদর, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলার নির্বাচনী কর্মকর্তাদের মাঝে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এসব উপজেলায় বুধবার ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় 7 লাখ ভোটার। এদিকে মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলাতেও কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ভোটের সামগ্রী। আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। ইতিমধ্যে আমাদের জেলাতে বিজিবি সদস্যরা 2 প্লাটুন চলে আসছে এখানে, আর আমাদের সব মিলে 1000-এর উপরে আমাদের 2 উপজেলা নির্বাচনে আমাদের অফিসার ফোর্স ডিপ্লয়মেন্ট হবে। আশা করি যে কোথাও কোনো সমস্যা হবে না। কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে ইভিএম সহ নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে 152টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত স্থগিত করা হয়েছে 13টিতে। এতে বুধবার নির্বাচন হবে 139টি উপজেলায়। এরই মধ্যে পার্বত্য জেলা বান্দরবানে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলায় রুমা, থানচি ও রুয়াংছড়ি উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এর আগে গেল 9 এপ্রিল জমি সংক্রান্ত জটিলতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাচন স্থগিত করে কমিশন। নির্বাচনের একদিন আগে আদালতের নির্দেশে স্থগিত করা হয় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নির্বাচন। সবশেষ মঙ্গলবার এক প্রার্থিতা বৈধতা নিয়ে আদালতের আইনি জটিলতা থাকায় জামালপুরের সরিষাবাড়ির নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এছাড়া বাকি 6টি উপজেলায় নানা জটিলতায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। দেশ টিভির সংবাদ প্রকাশের পর কুষ্টিয়ার চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার ঘটনায়
3 জনকে আটক করেছে পুলিশ। নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোট ঘিরে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। কুষ্টিয়া সদর উপজেলার বড় স্টেশন এলাকায় সোমবার রাতে নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আল মামুনের উপর অতর্কিত হামলা চালান 20 থেকে 25 জন যুবক। লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটানো হয় তাকে। এ নিয়ে সংবাদ প্রকাশ করে দেশ টিভি। এই প্রার্থীর দাবি, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় এমন হামলা। আমাকে চরম মারধর করেছে, বাজায় বাড়ি মারে, মাথায় বাড়ি মারে, কানের উপরে বাড়ি মারে। এই সংবাদ নজর এড়ায়নি নির্বাচন কমিশনের। মঙ্গলবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, দেশ টিভির সংবাদ দেখে এরই মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। দেশ টিভির মাধ্যমে জানতে পারলাম। ঘটনার পরেই ওখানে প্রার্থী যিনি হাসপাতাল ভর্তি আছেন তার নিরাপত্তার জন্য ওখানে নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন পুলিশ এবং আনসার তাদেরকে রাখা হয়েছে। 1-2 নম্বর হলো একটা মামলা নেওয়া হয়েছে, 3 নম্বর 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে অন্যান্য বাহিনীর সদস্যদেরও। সারা দেশে সংঘাত রুখতে আনসার, পুলিশ, বিজেপি, র্যাব, ব্যাটালিয়ান আর পুলিশের সব নিয়োগ করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে এবং পরিমাণ জাতীয় নির্বাচনের চেয়েও অনেক বেশি। যে কেউ যদি ওখানে সংঘাত সৃষ্টি করার চেষ্টা করবে, আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, কঠোর হাতে সেগুলো মোকাবেলা করা হবে এবং যারা এই করবেন তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। বুধবার উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশি বলে সংঘাতের সংখ্যাও বেশি, তবে কাউকে প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। নূপুর মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রাজিন। বুধবার থেকে শুরু হচ্ছে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটযুদ্ধ। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশি বলে সংঘাতের সংখ্যাও বেশি। স্থানীয় সরকারের ভোটগুলোতে কন্টেস্টটা একটু বেশি হয়ে থাকে। সেই দিক থেকে যে উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে। সেই জন্য আমরাও সতর্ক অবস্থায় থাকি যেন উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা থেকে যেন কোনো সংঘর্ষ, সহিংসতা না হয়। কেউ যাতে প্রভাব বিস্তার না করে তা নিশ্চিত করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন এবং সরকারের তরফ থেকেও আমরা যতদূর দেখেছি, সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক, যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন, সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সিইসি বলেন, কে ভোটে এলো কে এলো না তা দেখার দায়িত্ব কমিশনের নয়। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে জনসংযোগ করছে বিএনপি। কেন্দ্রীয় নেতাদের দাবি, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করে অতীতের বিজয়ী হলেও কোনো না কোনো অজুহাতে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচিত প্রতিনিধিদের। তারা বলছেন, বাস্তবতা বুঝেও যারা ব্যক্তি স্বার্থে নির্বাচনে অংশ নিচ্ছেন তারা দলীয় আদর্শ থেকে বিচ্যুত। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। 8 মে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে অংশ নেয় এরই মধ্যে ৭৯ জনকে প্রাথমিক সদস্য পদ সহ দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। 21 মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের নির্বাচনে আগ্রহী 61 জনের ক্ষেত্রেও নেওয়া হয়েছে একই সিদ্ধান্ত। বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি নির্বাচনে নিরুৎসাহিত করে লিফলেট বিতরণের মধ্য দিয়ে জনসংযোগও করছে দলটি। জনগণের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে তাদের কোন ভোট, সেগুলো সেই ভোট হচ্ছে দামি ভোট, প্রহসনের ভোট, জালিয়াতির ভোট। এই ভোটে কোন জনগণ অংশগ্রহণ করবে না।
নেতাদের দাবি, অতীত অভিজ্ঞতা থেকেই এখনো নির্বাচনে আগ্রহী দলের স্থানীয় নেতাদের বোঝানোর পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বিএনপি। সাংগঠনিক শৃঙ্খলাটাও আমাদেরকে দেখতে হচ্ছে, একই সঙ্গে তারা যাতে ভবিষ্যতে বিপদে না পড়ে, কারণ এর আগে যারা নির্বাচিত হয়েছিল বিশেষ করে 2014 থেকে পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন পরিষদ, তাদের শতকরা 95 কত % আমরা একটা হিসাব করেছিলাম, তাদেরকে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নাহলে ভুয়া মামলা দিয়ে জেলখানায় নিয়ে তাদের পদ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো নির্বাচিত হয়েই বা লাভ কি যদি দায়িত্ব পালন করতে না পারে? সুতরাং সেদিক থেকে তাদেরকে রক্ষা করার দায়িত্ব তো আমাদের আছে। আমরা এক পর্যায়ে বোঝাচ্ছি, এক পর্যায়ে আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, দুটোই কিন্তু আমরা করছি। ব্যক্তি স্বার্থের কারণে যারা নীতিগত সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থায় বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো ক্ষতি হবে না দাবি দলের এই কেন্দ্রীয় নেতার। 5 ধাপ, প্রথম, সেকেন্ড, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপে নির্বাচন হবে। বেগম খালেদা জিয়াকে আন্দোলনের সময় রাজপথে রেখে স্বৈরাচার আন্দোলন যখন তুঙ্গে, তখন কিছু সংখ্যক নেতা চলে গিয়েছিল। তখন আমি পত্রিকায় দেখেছিলাম, কমেন্ট করেছে যে এই দল শেষ, খালেদা জিয়াও শেষ, কিন্তু খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হয়েছে। সেখানে এইসব 250 লোক বহিষ্কার হবে, এতে বিএনপির কোনো লস হবে বলে আমি মনে করি না। ভোটের দিন কোনো কর্মসূচি না থাকলেও নেতাকর্মীদের ভোট দেয়া থেকে বিরত থাকা এবং সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে না যাওয়ার প্রচারণা চালানোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানিয়েছেন বিএনপি নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে দেশের অর্থনীতি কতটা চাঙ্গা হবে এবং স্থানীয়রা কতটা উপকৃত হবে তা বিবেচনায় নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা অবলোকনকালে প্রধানমন্ত্রী কথা বলেন। দেশের উন্নয়ন করে সক্ষমতা বাড়িয়ে পরনির্ভরশীলতা কমানোর উপরও গুরুত্ব দেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন জুবাইর রাজিন। মঙ্গলবার গণভবনে স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা সরাসরি দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দেশের কতটা উন্নয়ন হবে এবং মানুষ কতটা উপকৃত হবেন তা বিবেচনায় রাখার নির্দেশ দেন তিনি। কতটুকু দেশের মানুষের উন্নতি হবে, কতটুকু দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে, এই হিসাবটা, এই বিবেচনাটা কিন্তু আগে নিতে হবে। প্রত্যেকটা প্রকল্প এতদিন যেমন অবকাঠামো উন্নয়নে আমরা খুব দ্রুত কিছু কাজ করেছি, যার সুফলটা মানুষ পাচ্ছে। 2021 পর্যন্ত আমরা যে রূপকল্প ঘোষণা দিয়েছিলাম, সেই ঘোষণা দেওয়ার লক্ষ্য এটাই ছিল যে আমরা কিন্তু প্রত্যেকটা পরিকল্পনা নিয়েছি আমাদের দেশের মানুষের এক এক করে চাহিদা পূরণের কথা চিন্তা করে। প্রধানমন্ত্রী জানান, গবেষণার মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে সরকার সফলভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। প্রথমবার সরকার এসে আমাদের প্রথম দরকার ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, খাদ্য উৎপাদন বাড়ানো। আমরা সেখানে সফলতা অর্জন করেছি, যে জন্য আমরা গবেষণার উপরে সবথেকে গুরুত্ব দিয়েছিলাম এবং খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম। সেদিক থেকে আমরা সেই সাথে সাথে আমরা পুষ্টির নিশ্চয়তা দিয়েছি, সেটা আমরা উদ্যোগ নিয়েছি এবং সেখানে আমরা সাফল্য দেখেছি। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মহাপরিচালক অ্যামি পোপ। প্রধানমন্ত্রী নতুন উৎস থেকে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে IOM এর প্রতি আহ্বান জানান। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। 9 মে শুরু হচ্ছে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট, তবে এখনো ভিসা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান আশ্বাস দিয়েছেন, যারা এখনো ভিসা জটিলতায় রয়েছেন শিগগিরই তাদের ভিসা হয়ে যাবে। চলতি বছর বাংলাদেশ থেকে নিবন্ধিত হজযাত্রী 83,202 জন। এদিকে হজ ভিসায় মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে যাওয়া হবে না মর্মে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে এবারের পবিত্র হজ। বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট 9 মে। চলতি বছর হজে সৌদি আরবের বেঁধে দেয়া কোটা এখনও পূরণ করতে পারেনি বাংলাদেশ। এর মধ্যেই অভিযোগ উঠেছে এখনও অনেকে পাননি সৌদি আরবের ভিসা। এই অবস্থায় ধর্মমন্ত্রীর আশ্বাস, এখনও যারা ভিসা জটিলতায় রয়েছেন শীঘ্রই তাদের ভিসা হয়ে যাবে। হজযাত্রী নেওয়ার দায়িত্ব তাদের, বিচার দেওয়ার দায়িত্ব তাদের। তারা যদি হজযাত্রী যদি না নিতে পারে, ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের পক্ষ থেকে এবং সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে
সব হজযাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে ইনশাআল্লাহ। সৌদির স্বার্থে সৌদি নেবে, লাভ কিন্তু সৌদি সরকারের, ওই গভর্নমেন্টের কিন্তু বেনিফিট, আমাদের কোনো বেনিফিট না। আমাদের সরকারের পক্ষ থেকে অর্থ যাচ্ছে, দেখুন বাংলাদেশ থেকে অর্থ যাচ্ছে, তাই না? লাভটা কার? ওদের স্বার্থে ওরা করবে, কিভাবে করবে না করবে এটা অবশ্যই আমাদের সাথে তারা আলোচনা করেই করবে। এদিকে হজ ভিসা নিয়ে নতুন করে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। এ ভিসা শুধু হজের জন্য বৈধ এবং হাজিরা শুধু হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। বলা হয়েছে হজ ভিসা নিয়ে জেদ্দা, মদিনা ও মক্কার বাইরের শহরেও যাওয়া যাবে না। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বলছে এ ভিসা সৌদিতে কাজ বা বসবাসের জন্য বৈধ হবে না। বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি আজীবনের জন্য সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। গরু মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান শুরু খাদ্য মন্ত্রণালয়ের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয় বললেন প্রতিমন্ত্রী। দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় 15 বছরে সরকারি হাসপাতালে কেনা যায়নি কোনো রেডিওথেরাপি মেশিন। আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেডিওথেরাপি মেশিন কেনা পরিকল্পনার 25 বছরেও আসেনি দ্বিতীয় মেশিন। 1 বছর আগে বাজেট হলেও আটকে আছে অর্থ মন্ত্রণালয়ে। একটি মাত্র মেশিনে থেরাপির সিরিয়াল পেতে লাগে 6 মাস। এতে ভোগান্তিতে লাখ লাখ ক্যান্সার রোগী। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওথেরাপি কেন্দ্রের সামনে রোগীদের দীর্ঘ লাইন। সকালের শিফটে এই লাইন থাকে আরও দীর্ঘ। একটি মাত্র মেশিনে 2 শিফটে দেওয়া হয় 60 জনের থেরাপি। সিরিয়াল পেতে সময় লাগে অন্তত 6 মাস। প্রথমে আমি কুমিল্লা একবার অপারেশন হয়েছিলাম, ওইখান থেকে আমার আবার এখানে পাঠাইছিল রেডিওথেরাপি দেওয়ার জন্য। রেডিওথেরাপি পাই না, এরপর আমার আবার এই বেস্টে অপারেশন হয়েছে, ওই জায়গায় আবার ইনফেকশন হয়েছে। সার্জারি করার পরে হচ্ছে কেমো দিয়েছে, কেমো দেওয়ার পর 6টা কেমো ছিল, 6টা কেমো দেওয়ার পরে রেডিওথেরাপি 25টা। আমি আমার আম্মুর জন্য জানুয়ারির 10 তারিখে সিমুলেশন করেছিলাম, তারপর 4 মাস হতে 4.5 মাস পর আমি ডেট পেয়েছি। 25 বছর আগে 1999 সালে 3টি রেডিওথেরাপি মেশিন কেনার পরিকল্পনা হয়। সে অনুযায়ী 3টি বাংকার তৈরি হয় ক্যান্সার ভবনে, কিন্তু কেনা হয় মাত্র একটি। 1.5 বছর আগে অন্য একটি মেশিনের বাজেট হলেও আটকে আছে অর্থ মন্ত্রণালয়ে। একটা ব্রেস্ট ক্যান্সারের রোগী রেডিওথেরাপি ঠিক মতো যদি আমরা টাইমলি দিতে পারি, সে 100% কিওর হয়ে যাবে। একবার বিএনপির আমার উদ্যোগ নেওয়া হলো, তখন একজন আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠল উনি নাকি সিমেন্স কোম্পানির কাছে 5 কোটি টাকা ঘুষ দাবি করছে। ওর থেকে একটা মামলা হয়ে বন্ধ হয়ে গেল। এরপরে আরও 2-3বার এরকম উদ্যোগ নেওয়া হয়েছে, প্রত্যেকবারই দুর্নীতির কবলে বইয়া মেশিনগুলো কিনা হয় নাই। সরকারি পর্যায়ে মহাখালী ক্যান্সার গবেষণা হাসপাতালে সচল 2টি মেশিনের মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগেই। গেল 15 বছরে কয়েকবার মেশিন কেনার উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি। উল্টো দুর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছেন একাধিক পরিচালক। অভিযোগ রয়েছে সবশেষে একটি মেশিন কেনার প্রক্রিয়ায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে 20% টাকা দাবি করেন, কিন্তু এ নিয়ে পরিচালকের সঙ্গে দ্বন্দ্বে মেয়াদের আগেই পদ হারান তৎকালীন পরিচালক। সারা দেশে 9টি সরকারি হাসপাতালে রেডিওথেরাপি মেশিন পুরোপুরি অকার্যকর পড়ে আছে খালি বাংকার, কিন্তু কেনার জন্য এখনও নেওয়া হয়নি কোনো উদ্যোগ। 2005-06 সালে তো ক্যান্সার স্টোরি মেশিনগুলো কিনা হলো বেশিরভাগগুলা, তো এটা তো টানা কথা 10 বছর, মানে 15-16 সালে এগুলি মেয়াদ শেষ হয়ে যাবে। তাহলে আমি এই 10 বছরের মধ্যে আমরা যারা দায়িত্ব ছিলাম, আমরা কেন সরকারকে বুঝাইতে পারলাম না, নাকি আমাদেরই ব্যর্থতা? লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা নিতে পারতেছে না, আমাদের ওই কয়জন লোকের ভুল সিদ্ধান্ত বা অযোগ্যতা অদক্ষতার জন্যই। রেডিওথেরাপি মেশিনের অভাবে অসম্পূর্ণ থেকে যায় ক্যান্সার চিকিৎসা, ফলে নিঃস্ব হয় আক্রান্ত পরিবারগুলো। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-20তে 9 রানের জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। সর্বোচ্চ 57 রান করেন তাওহিদ হৃদয় এবং 3 উইকেট শিকার করেন সাইফুদ্দিন। বিস্তারিত শাহাদাত কিফাতের রিপোর্টে।
এবার ডেঙ্গুর সংক্রমণ বেশি হলে হাসপাতালে সাধারণ রোগীদের ভর্তি কমিয়ে দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শামুন্তলাল সেন। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক আলোচনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চান মন্ত্রী। এবছর ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্ট। গেল 22 বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয় 2,43,000 আর মৃত্যু হয় 853 জনের। আর 2023 সালে আক্রান্ত হয় 3,21,000, মৃত্যু হয় 1,700 জনের। চলতি বছর এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 2,300-র বেশি, যা গেল বছরের দ্বিগুণ। গেল বছর এই সময় পর্যন্ত মৃত্যু হয়েছিল 11 জনের। এবছর সে সংখ্যা দাঁড়িয়েছে 27 জনে। বেসরকারি সংস্থা ব্র্যাকের আলোচনায় উঠে আসে এসব তথ্য। পরিসংখ্যান বিশ্লেষণ ও মশার ঘনত্ব বিবেচনায় এবার ডেঙ্গুর সংক্রমণ যে কোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। আর্টিফিশিয়াল লাইট বাংলাদেশে এত মাত্রায় ব্যবহৃত হচ্ছে রাতের বেলা, এই লাইটের কারণে মশা তার অ্যাডাপটিভ ক্যাপাসিটি চেঞ্জ করেছে, অ্যাডাপ্টেশন হয়েছে লাইট ব্যালেন্স নিয়ে, লাইট পলিউশন নিয়ে, যেটিকে আমাদেরকে ভাবতে হবে। এই এডিস মশাকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে এই এডিস মশা দিনে কামড়ায় এই কথাটিকে বলে দিনে আমাদের নাগরিকরা সতর্ক থাকলে শুধুমাত্র হবে না, রাতেও কিন্তু কামড়ায়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, দেশের সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমাদের প্রতিটা হাসপাতালেই এই ডেঙ্গু রোগের চিকিৎসার ব্যবস্থা আছে। বাংলাদেশের প্রান্তিক পর্যায় থেকে আরম্ভ করে টারশিয়ারি লেভেল পর্যন্ত উই আর রেডি। আমরা আশা করছি ডেঙ্গু আমরা মোকাবেলা করতে পারবো, যেমন করে আমরা কোভিড করেছিলাম। স্বাস্থ্যমন্ত্রীও জানান, চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। কড়া নির্দেশ যে স্যালাইনের জন্য কোনো ঘাটতি না হয়, স্যালাইনের দামও বাড়ানো যাবে না, স্যালাইন যেন সবসময় অ্যাভেলেবল হয়, হাসপাতালে যেন পর্যাপ্ত বেড থাকে। আমি কিন্তু এই কিছুদিন আগে হিট স্ট্রোকের সময় একটা কথা বলছিলাম যে আমরা হসপিটালগুলোকে কোল্ড কেস বন্ধ রাখবো। সেরকম যদি কোনো দুর্ঘটনা না আসে, যদি আসে ডেঙ্গিতে, উপরওয়ালা মাফ করুক, না আসুক, তাহলে আমরা সাধারণ যে সমস্ত রোগীর পরে করলে অপারেশন করা যায়, পরে করলে চিকিৎসা করা যায়, সে সমস্ত রোগীকে ভর্তি না করে হাসপাতাল থেকে খালি রাখার চেষ্টা করব। তবে এডিস মশা দমন করা না গেলে চিকিৎসা দিয়ে সংকট মোকাবেলা সম্ভব নয় বলেও সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসা জানে না। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস সম্মত হলেও বেঁকে বসেছে নেতানিয়াহু। মিশরের পথে ইসরায়েলি প্রতিনিধি দল। এই বছরের ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এর উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, এবার 7,500 কোটি টাকায় 7,17,00,000 খাদ্যশস্য সংগ্রহ করা হবে। অভিযান চলবে 31 আগস্ট পর্যন্ত। মন্ত্রীর হুঁশিয়ারি, কেউ কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নম্বরে অভিযোগ জানাতে পারবেন কৃষকরা। জয় যাদবের রিপোর্ট। চলতি মৌসুমে খাদ্যশস্য সংগ্রহ শুরু করেছে সরকার। এবার 32 টাকা দরে 5 লাখ টন ধান, 45 টাকা দরে 11 লাখ টন সেদ্ধ চাল, 44 টাকা দরে 1 লাখ টন আতপ চাল আর 34 টাকা দরে 50,000 টন গম কিনবে সরকার, যার মূল্য ধরা হয়েছে 7,500 কোটি টাকা। 31 আগস্ট পর্যন্ত এই খাদ্যশস্য সংগ্রহ করা হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে বিভিন্ন জেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই অভিযানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। তিনি জানান, গেলবারের মতো এবারও লক্ষ্য পূরণ হবে। সঠিক সময়ে এই সংগ্রহগুলো করতে হবে এবং আমরা জুন মাসের মধ্যে 70% আমরা বলেছি যে এটা মানে সংগ্রহ করার জন্য। আর হাওড়কে আমরা প্রাধান্য দিয়ে হাওড়ের ধানের বরাদ্দও বেশি দিয়েছি, যদিও মিল কম ওখানে, যার জন্য ধানের বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, ধানের গুণগত মান যাচাইয়ে প্রতি ইউনিয়নে 3 জন করে কৃষি কর্মকর্তা থাকবেন। গোডাউনে ধান দিতে এসে হয়রানির শিকার হলে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া নম্বরে অভিযোগ জানাতে পারবেন কৃষকরা। কোনো কৃষক যদি ধান নিয়ে গোডাউনে আসে আর দেখা যায় যদি তার ময়েশ্চার 16% বা 15% আছে, তাহলে অটোমেটিকলি আবার সেই ধান শুকাতে কৃষক হয়রানি হবে। যাতে কৃষক হয়রানি না হয় সেই কারণে কৃষি দপ্তরে সে ময়েশ্চার মিটার দিয়ে তারা ওই কৃষি উপকারী সহকারী কর্মকর্তারা তারা
ওই ময়েশ্চার চেক করে আসবে এবং তাকে বলবো তোমার ধান ফিট এখন নিয়ে যাও। আর গোডাউনে ধান দিতে এসে কোনো লেবার যেন কৃষকদেরকে হয়রানি না করে এবং এই জন্য ডিসি সাহেবদেরকেও নজর রাখতে বলেছি, আমাদের কর্মকর্তাদেরকেও নজর রাখতে বলেছি, প্লাস আমরা স্পেশাল মনিটরিং করব। সারা দেশে 50 থেকে 60% বোরো ধান কাটা শেষ। গেল 2-1 দিনের শিলাবৃষ্টিতে কোনো এলাকার ধানের ক্ষতি হয়নি বলেও জানান খাদ্যমন্ত্রী। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দেশে মূল্যস্ফীতি বাড়লেও তার নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয় বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে রাজধানীর বাড়িধারা পার্কে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে মে মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করে এ কথা বলেন তিনি। জানান, জুলাই থেকে স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমেনা প্রণামীর প্রতিবেদন। শুরু হয়েছে মে মাসে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। টিসিবির কার্ডধারীরা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 5 কেজি চাল ও 2 কেজি করে মসুর ডাল কিনতে পারছেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে 100 টাকা, প্রতি কেজি চাল 30 টাকা আর মসুর ডাল 60 টাকা করে বিক্রি হচ্ছে। রাজধানীর বাড়িধারা পার্কে এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের সংশোধন নানা প্রয়োজন বলে মনে করেন তিনি। একটা পার্মানেন্ট দোকানের ব্যবস্থা করতে, যেখান থেকে টিসিবির পণ্যটা সুবিধাজনক সময়ে আমাদের সুবিধাভোগীরা কার্ড দেখে নিতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাজ নয়। পণ্যের সরবরাহটা স্থিতিশীল রাখার চেষ্টা করি। উৎপাদক থেকে ভোক্তা, আমদানিকারক থেকে ভোক্তারা যেন সহজে সকল জিনিসের অ্যাভেলেবেল থাকে, এটা হলো আমাদের কাজ। ইনফ্লেশন আপনি জানেন যে দেশে না, সারা পৃথিবীতে ইনফ্লেশন, এই যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইসরায়েল গাজার যুদ্ধ, রেড সি ক্রাইসিস, বিভিন্ন কারণে ইনফ্লেশন বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, তেলের দাম বেড়েছে। এই জিনিসটার জন্য আমাদের অন্য মন্ত্রণালয় আছে, মনিটারি পলিসি আছে, ফিসক্যাল পলিসি আছে। আর বাণিজ্য সচিব জানান, মোট জনসংখ্যার 30 থেকে 35% এই কর্মসূচির আওতায় রয়েছে। বিতরণ করতে গিয়ে দেখা যায় যে এখনো কিছু ব্যক্তি যারা হয়তো পাওয়ার যোগ্য নন আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী, সেটা থাকে, সেটা বাদ দিয়ে কিন্তু আমরা নতুন গরিব নিম্ন আয়ের মানুষকে অন্তর্ভুক্ত করতে পারবো। তো সেই কর্মসূচি চলমান আছে এবং এটা আমরা এই কর্মসূচি আরো সুষ্ঠুভাবে বিতরণের জন্য আমরা স্মার্ট কার্ড বিতরণ শুরু করেছি। নিম্ন আয়ের মানুষেরা যেন টিসিবির পণ্য সুবিধা পান সে বিষয়ে গুরুত্ব দেন বাণিজ্য সচিব। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কোকিচের ন্যাশনাল ফ্রন্ট KNF এর এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় 3টি অস্ত্র, গোলা বারুদ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে রুমা উপজেলার দুর্গম দার্জিলিং পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রত্যন্ত এলাকায় সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সাথে KNF সন্ত্রাসীদের সাথে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির এক পর্যায়ে যৌথ বাহিনীর গুলিতে KNF এর এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলোর চালকদের বেতন ভাতা না দেওয়ার অভিযোগ উঠেছে স্বদেশ গ্রুপের বিরুদ্ধে। চালক ও সহকারী মিলিয়ে 12 জনের বকেয়ার পরিমাণ প্রায় 8 লাখ টাকা। এই বিষয়ে চালকদের সংগঠন থেকে স্বদেশ গ্রুপকে চিঠি দিলেও ব্যবস্থা না নিয়ে উল্টো শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে গ্রুপটি। এর প্রতিবাদে এবার আন্দোলনে নামছে তারা। সহকর্মী AKM নাজিমের রিপোর্টে থাকছে বিস্তারিত। এভাবেই গেল বছরের সেপ্টেম্বরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছায় প্রথম ইউনিটে জ্বালানি ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো। চট্টগ্রামের প্রাইম মুভার চালকদের নিয়ে সব ইউরেনিয়াম বহনের কাজ পায় স্বদেশ গ্রুপ। 8 মাস পার হলেও এখনও চালকদের পাওনা বেতন বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই বিষয়ে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রতিষ্ঠানকে বারবার চিঠি দিলেও কোনো প্রতিকার পায়নি। উল্টো শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা করে স্বদেশ গ্রুপ।
বেতন পরিশোধ ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১৪ মে ভোর ৬টা থেকে ১৬ মে ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে প্রাইম মুভার টেইলার ও ফ্ল্যাটবেডের শ্রমিকরা। গ্রুপের ৬ জন শ্রমিক ৩ জন নেতার বিরুদ্ধে মামলা করেছে, তাদের পাওনাটা পরিশোধ না করায় আজকের এই মানববন্ধন। মঙ্গলবার বেলা 11:30টার দিকে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার টেইলার, কংক্রিট মিক্সার ফ্ল্যাটবেড ও ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে ঘোষণা দেওয়া হয়। আগামী 14 তারিখের পূর্বে স্বদেশ গ্রুপ এবং রাষ্ট্রের যারা হায়ার অথরিটি আছেন তারা যদি বসে এই মীমাংসা করে শ্রমিকের ন্যায্যতা ফিরিয়ে না দেয়, আমরা 14 তারিখ সকাল থেকে চট্টগ্রামের সকল প্রাইম মুভার ফ্ল্যাটবেড বন্ধ ঘোষণা করে দিলাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট পালন করার পাশাপাশি কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারিও দেন শ্রমিক নেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। আর এই প্রস্তাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাড়া না দিলেও চুক্তি পর্যালোচনার জন্য ফের মিশরে প্রতিনিধি পাঠাচ্ছেন তিনি। তবে এর মধ্যেই রাফার দক্ষিণাঞ্চলীয় শহরে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে হামাসের মতো ইসরায়েলকেও চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। লুৎফর কবিরের রিপোর্ট। গাজার সবচেয়ে জনবহুল শহর রাফার পূর্বাঞ্চল থেকে 1 লাখের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরপরই বোমা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে রাফা। হামলায় কয়েকজন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটি সূত্র জানিয়েছে ইতিমধ্যে রাফায় ট্যাঙ্ক ঢুকতে শুরু করেছে ইসরায়েলের। এর কয়েক ঘন্টা পরেই গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি মেনে নেওয়ার ঘোষণা আসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে। মিশর ও কাতারের মধ্যস্থতায় চুক্তিতে অনুমোদন দেওয়ার কথা জানায় গোষ্ঠীটি। এই খবরে রাফায় আনন্দ মিছিল ছড়িয়ে পড়ে সাধারণ ফিলিস্তিনিদের মাঝে। বলে বোঝাতে পারবো না আমি কতটা উচ্ছ্বসিত। গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সন্তানদের নিয়ে ছুটে বেড়াচ্ছি। তাঁবুতে জীবন কাটাতে হচ্ছে। এই তাঁবুকে বিদায় জানাতে চাই। সবাইকে ধন্যবাদ যারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন। হামাস বলছে চুক্তি বাস্তবায়ন এখন ইসরায়েলের হাতে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে হামাস যেই প্রস্তাব মেনে নিয়েছে তাতে তেল আবিবের অনেক দাবি পূরণ হয়নি। এ অবস্থায় চুক্তি পর্যালোচনার জন্য ফের মিশরের প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। প্রস্তাবিত চুক্তি বাস্তবায়ন নিয়ে হোয়াইট হাউস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। হামাস যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে সাড়া দিয়েছে, কিন্তু কিছু বিষয় রয়েছে যেগুলো পর্যালোচনা করা প্রয়োজন। সিআইএ এর প্রধান উইলিয়াম বার্ন অঞ্চলটিতে অবস্থান করছেন। আমাদের মিত্রদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। আশা করি দ্রুত যুদ্ধবিরতির চুক্তির বাস্তবায়ন করা হবে। এদিকে হামাস চুক্তি মেনে নেওয়াকে স্বাগত জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আমরা। একইভাবে ইসরায়েলকেও চুক্তি মেনে নিতে হবে। ইসরায়েলি প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি আমি। অবিলম্বে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের প্রস্তাব মেনে নিতে তেল আবিবে বিক্ষোভে নামেন হাজার হাজার ইসরায়েলি। বিলম্বের জন্য মহাসড়ক বন্ধ করে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধরা। এ অবস্থায় ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।